তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রায় হয়েছে। ওনারা অ্যাপেলেট ডিভিশন আগে যে জাজমেন্ট দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল বাই মেজরিটি, সেই রায়টা ওনারা সর্বসম্মতিক্রমে সেই রায়টাকে বাতিল করেছে। এবং বাতিল করার পরে আমরা কোর্টে সাবমিশনে বলেছিলাম আমাদের একটা লিগাল প্রিন্সিপাল আছে, ডক্ট্রিন যেটাকে বলে অ্যাপ্লিকেবিলিটি অফ ল। Supreme Court judgment is also a judgment made law under Article 111 of the Constitution. The law is always prospective unless it is given retrospective effect. Judgment is always retrospective unless it is given retrospective effect. ওনারা এটাকে প্রসপেক্টিভ ইফেক্ট দিয়েছেন, অর্থাৎ আগামী সংসদ ডিজলভ হওয়ার পরের থেকে ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংবিধানে 1996 সালের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে আনা হয়েছিল। সেইটাকে সংবিধানের সাথে সাংঘর্ষিক না বলে এটাকে সাংবিধানিক হিসেবে ঘোষিত হলো। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি সহায়ক ব্যবস্থা হিসেবে হয়তো ফুল জাজমেন্টে আসবে, কারণ কনক্লুশন যেটা আসছে এই লাইনে সাবমিশনের ব্যবস্থা। আজ থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন, দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না, এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা। এটা কি কোনো রকম ক্ল্যাশ করবে কিনা এই জায়গাটা ক্লিয়ার করে কোনো ক্লাসের তো প্রশ্নই ওঠে না। পঞ্চদশ সংশোধনী রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন, এটা হলো পঞ্চদশ সংশোধনীর ইস্যু। এটা হাইকোর্ট এটাকে অসাংবিধানিক বলেছে অন দ্য গ্রাউন্ড যে এটাই আনা হয়েছিল, এই সংশোধনীটা আনা হয়েছিল অসৎ উদ্দেশ্যে, মেলাফাইডনেস। আমাদের একটা আপনারা জানেন যে মেলাফাইডনেস ভিসিএর সার্টিফিকেট, ওই একটা হাইকোর্ট যেটা দিয়েছেন সেই পার্টটা অ্যাপেলেট ডিভিশনে চ্যালেঞ্জ নাম্বার 1। নাম্বার 2, নাম্বার 3 চ্যালেঞ্জ হয়ও অ্যাপেলেট ডিভিশন বিবেচনা করতে গেলে এই রায়টাকে সবসময় সুপারসিড করবে। এই যে রিভিউ জাজমেন্ট, রিভিউয়ের লিভ গ্রান্ট করে আপিল হচ্ছে, দিস জাজমেন্ট উইল সুপারসিড এনি আদার টাইম। ওইটা অন্য গ্রাউন্ডে পঞ্চদশ সংশোধনীর ওই অ্যামেন্ডমেন্টটাকে হাইকোর্ট ডিভিশন বাতিল করেছে, ওইটা কিন্তু চ্যালেঞ্জ হয়নি। চ্যালেঞ্জ হয়েছে যেগুলো বাতিল চেয়েছিল কিন্তু হয়নি, সেই পয়েন্ট নট অন 15 দ্বারা। এখন তো যে অবস্থা আছে সেই অবস্থায় ওনারা কেন বলেছেন সেটা ওনারা জাজমেন্টের মধ্যে ডিটেলস পাবেন। ত্রুটিপূর্ণ বলেই, কলঙ্কিত বলেই ওই রায়টা বাতিল করা হয়। অনেকগুলো কারণ আমরা দেখিয়েছি, তার একটা কারণ আমরা বলেছিলাম এই রায় লেখার ক্ষেত্রে খায়রুল হক সাহেব সহ তার যারা সহযোগী ছিলেন তারা দণ্ডবিধির 219 ধারায় অপরাধ করেছেন। রায় আমরা বলেছি রায়টা কি, আমাদের আইনে রায়ের ডেফিনেশনে বলা হচ্ছে যখন প্রোনাউন্স করা হয়, আপনি মুখ দিয়ে যখন বলে ফেললেন এইটা রায়, দ্যাট ইজ দ্য রায়। ওইটা পরিবর্তনের পদ্ধতি আছে আইনে, যে ওইটা হয় ওনারা নিজেরা সো মোটো একটা রিভিউ পিটিশন, রিভিউ নাম্বার ফেলে পরিবর্তন করতে পারতেন, অথবা অন্য কেউ এটা রিভিউ করে এটা পরিবর্তন করতে পারতেন। সেইটা না করে প্রোনাউন্স জাজমেন্টকে ওনার নিজের ইচ্ছা মতো দিয়ে পরিবর্তন করে দিলেন। ইট ইজ এ কমিশন অফ অফেন্স আন্ডার সেকশন 219 অফ দি পেনাল কোড। এর কোনো ব্যত্যয় এখানে ব্যাখ্যা করার সুযোগ নেই। তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করে যে নির্বাচন হয়েছিল, বাংলাদেশের গণতন্ত্রের যে কবর রচিত হয়েছিল, আর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ার পরে গণতান্ত্রিক পথে বাংলাদেশ মহাসড়কে বাংলাদেশ হাঁটবে, কোনটা আপনার কাছে গ্রহণযোগ্য, কোনটা জাতির কাছে গ্রহণযোগ্য সেটা আপনার বিবেচনা করবেন। কোন রায়টা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আর কোন রায়টা
আইনি ব্যাখ্যায় বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করবে, গণতন্ত্র রক্ষা করবে, মানুষের ভোটাধিকার রক্ষা করবে, আইনের শাসন রক্ষা করবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্বহাল করবে, সেটা আপনারা বিবেচনা করবেন, জাতি বিবেচনা করবে। এটা কি স্যার গণতান্ত্রিক রায়? এই রায়কে গণতান্ত্রিক নয়, এটা হলো আইনি রায়।